দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। এই নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে রয়েছি আমি তানজিয়া জুথি। এভরিডে গ্রামারে শুরুতেই আমরা দেখে আসি আজকের প্রথম বিষয় ইউজ টু এর ব্যবহার, যা নিয়ে আলোচনা করবে আনিস আহমেদ ও সাবরিনা চৌধুরী। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইংরেজি শেখার এই ধারাবাহিক আয়োজন এভরিডে গ্রামারে। অনুষ্ঠান উপস্থাপনায় আজ রয়েছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে আমি সাবরিনা চৌধুরী। সাবরিনা, আজ আমরা এই ইংলিশ গ্রামারের এই অনুষ্ঠানে একটা বহুল প্রচলিত ভার্ব প্যাটার্ন ইউজ টু নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইউজ টু ব্যবহারে তো আমরা সবাই বেশ অভ্যস্ত। ঠিক বলেছ তুমি। আচ্ছা, এই যে তুমি বললে যে ইউজ টু ব্যবহারে আমরা সবাই অভ্যস্ত, এটার ইংরেজি কি হবে জানো? না তো, আপনি বলুন। আচ্ছা, এর ইংরেজি হবে উই আর ইউজ টু ইউজিং ইউজ টু। এটা তো বেশ মজার বাক্য। হ্যাঁ, মজারই। তবে এই ইউজ টুর বিস্তারিত ব্যবহার বুঝতে হলে লুসিয়া এবং কাভের মধ্যকার এই সংলাপ শোনা যাক। Lucia, did you know that I used to drive to work? But now I take the metro. So you're talking about a past habit. সাবরিনা, লক্ষ্য করেছো এখানে ইউজ টুর ব্যবহার? হ্যাঁ, এই যে আপনি একটু আগে অভ্যস্ত অর্থে ইউজ টু ব্যবহার করেছিলেন, আমার মনে হচ্ছে এটা মনে হয় তার থেকে ভিন্ন। আচ্ছা, যেমন এখানে কাভে বলছে যে সে আগে অফিসে গাড়ি ড্রাইভ করে যেত অথবা মেট্রো বা পাতাল রেলে যেত, কিন্তু এখানে আবার মানেটা একটু ভিন্ন মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলেছো সাবরিনা। তাহলেই বোঝা যায় যে ইউজ টুর ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন ভিন্ন অর্থে। এখানে কাভে যে অর্থে ইউজ টু প্রয়োগ করেছে সেটা হলো, যেমন তুমি বলছিলে যে গাড়ি ড্রাইভ করে সে আগে যেত, এখন যায় না। আরও একটা কথা সাবরিনা। কি কথা? অভ্যস্ত অর্থে যে বাক্যটি আমি একটু আগে বলেছিলাম, জি হ্যাঁ, সেই মজার বাক্যটি। হ্যাঁ, সেই মজার বাক্যটি ছিল যে উই আর ইউজ টু ইউজিং ইউজ টু। হ্যাঁ, তো এই বাক্যে আমরা প্রেজেন্ট টেন্সে এই অভ্যেসের কথা বলেছি। অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, এই অর্থে পাস্ট টেন্সেও কিন্তু সেটা ব্যবহার করা যায়। আচ্ছা, যেমন শোনা যাক এই সংলাপ। Yes, but let me tell you, I got used to the convenience of my own car. Wait, are you going to say now that cars are used to drive people to work? I almost did, because today we're talking about the three meanings of used to. কি কিছু বোঝা গেল সাবরিনা? হ্যাঁ, ওই যে আপনি বলেছিলেন যে পাস্ট টেন্সে ইউজ টু এর ব্যবহার, তো এখানে কাভে বলল আই গট ইউজ টু দ্য কনভিনিয়েন্স অফ মাই ওন কার। তার মানে হচ্ছে যে আমি আমার গাড়ি ব্যবহার করার সুবিধে অভ্যস্ত ছিলাম। বাহ, ঠিক বলেছ। অন্য কথায় বলা যায় আমি গাড়ি ব্যবহারে অভ্যস্ত ছিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু পরে যে লুসিয়া আবার ইউজ টু ব্যবহার করলো সেটা ঠিক পরিষ্কার বোঝা গেল না। কেন? লুসিয়া কি বলেছিল? হ্যাঁ, লুসিয়া বলেছিল আর ইউ গোয়িং টু সে নাও দ্যাট কার্স আর ইউজ টু ড্রাইভ পিপল টু ওয়ার্ক? হ্যাঁ, এটা হলো ইউজ টু ব্যবহারের একেবারে আক্ষরিক অর্থ। মানে তার মানে হচ্ছে এখানে লুসিয়া বলছে, আচ্ছা, তুমি কি বলতে চাইছো লোকজনকে কাজে নেয়ার জন্য গাড়ি ব্যবহার করা হয়? আচ্ছা, তাহলে এখানে আমার মনে হচ্ছে এখানে আমরা 3 ধরনের ইউজ টুর ব্যবহার দেখলাম। একদম ঠিক বলেছো সাবরিনা। শোনা যাক তাহলে এই ব্যাখ্যা। Used to followed by a verb is a regular verb and describes something that happened in the past but does not happen anymore. তাহলে সাবরিনা, ইউজ টুর এই যে এক্সপ্রেশনটা, এর স্ট্রাকচার এবং এর মানেটা কি হবে?
হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে মানে ইউজ টুর পরে যে ভার্ব ব্যবহার করা হয় তাকে রেগুলার ভার্ব বলা হয়, রেগুলার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন যেমন এখানে বলা যায় যে ইউজ টু গো, ইউজ টু রাইট, ইউজ টু ফ্লাই। তাহলে এর অর্থ সম্পর্কে কি বলা হচ্ছে? হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে আগে কাজটি করা হতো, যে কাজটি আগে করা হতো সে কাজটি এখন আর করা হচ্ছে না। হ্যাঁ, যেমন এই এক্সাম্পলগুলো। Mike used to travel a lot. He used to go to school in New York. I used to swim on the swim team. হ্যাঁ, এবার বিষয়টি একদম পরিষ্কার হয়েছে। আচ্ছা, তো এবার আরেক ধরনের ব্যবহার শোনা যাক। Used to can describe an instrument that is utilized for a certain purpose. In this case, used to is also passive. হ্যাঁ, তাই তো, কোনো কিছু বর্ণনা করার জন্য ইউজ টু ব্যবহার করা হয়। হ্যাঁ, বিশেষ করে কোনো কিছুর ব্যবহারের জন্যে এই ইউজ টু এক্সপ্রেশন ব্যবহার করা হয়। যেমন শোনা যাক এই এক্সাম্পলগুলো। Flour, sugar, and eggs are used to make cake. Medicine is used to treat illness. A basket is used to carry groceries. তার মানে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করা হয় তার বর্ণনা। হ্যাঁ, ঠিক বলেছ সাবরিনা। তো এবার শোনা যাক ইউজ টুর আরেক রকমের ব্যবহার। And the last way to use used to is by describing something you are accustomed to or something that is normal for you. বুঝেছ নিশ্চয়ই যে এখানে ইউজ টু ব্যবহার করা হলো কোনো কিছুতে অভ্যস্ত অর্থে। হ্যাঁ, আমি এই ব্যবহারটাও বুঝতে পেরেছি। এর উদাহরণগুলো তাহলে লক্ষ্য করা যাক। I am used to living here. I am used to studying all night. She is used to going to the gym in the morning. এবার তো ইউজ টু এর 3 ধরনের ব্যবহারের বিষয়টি স্পষ্ট হলো। হ্যাঁ, ঠিক বলেছ। ইউজ টু 3 ভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমত ইউজ টু ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ বোঝাতে যা এখন প্রযোজ্য নয়। দ্বিতীয়ত কোনো কিছুর ব্যবহার বোঝাতে। আর তৃতীয়ত হলো অভ্যেস বোঝাতে। এবার পুরো ব্যাপারটাই বোঝা গেল। দর্শক, এবার দেখে আসি দ্বিতীয় বিষয়, আদার শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার ও ব্যাখ্যা। ইংরেজি ব্যাকরণের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি, তাই না সাবরিনা? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? আচ্ছা, আজকের বিষয়টি বলার আগে প্রথমেই শোনা যাক লুসিয়া এবং কাভের মধ্যকার এই সংলাপ। Lucia, when you were younger, did you have a pen pal? Sure, I did. I corresponded with someone in Phoenix, Arizona. We would write to each other every month. Wow, that's cool. Or you could say that you wrote to one another every month. কি বুঝতে পারলে কিছু? হ্যাঁ, এখানে কাভে লুসিয়াকে জিজ্ঞেস করছিল যে তার কি কখনো পেন প্যাল ছিল নাকি। পেন প্যাল বুঝতে কি বোঝাচ্ছে বুঝতে পারছো সাবরিনা? না, আমি ঠিক সেটা বুঝতে পারছি না। পেন প্যাল করা মানে হচ্ছে পত্র মিতালি করা। মানে? মানে হচ্ছে এক সময়ে ধরো যখন ফেসবুক ছিল না, ইমেল ছিল না, তখনও কিন্তু মানুষ বন্ধু খুঁজতো। এখন যেমন ফেসবুক ফ্রেন্ড বলা হয়, তখনও মানুষ বন্ধু খুঁজতো। আর তখন চিঠির মাধ্যমে বন্ধুদের সঙ্গে এই সব বিষয়ে যোগাযোগ হতো, যেটাকে পত্র মিতালি বলা হয়। এখন প্রায় এই কথাটা উঠে যাচ্ছে। তাহলে বলো তাদের মধ্যকার সংলাপটা ঠিক কি নিয়ে হচ্ছিল? হ্যাঁ, এখানে কাভে লুসিয়ার পত্রবন্ধুর কথা জানতে চাইলে লুসিয়া বলল যে হ্যাঁ, তার পত্রবন্ধুটি অ্যারিজোনার ফিনিক্স শহরে থাকতো আর তারা প্রতি মাসেই পরস্পরকে চিঠি লিখত। কাভেও কথাটা পুনরাবৃত্তি করে বলল যে তোমরা বলতে পারো যে তোমরা একে অপরকে চিঠি লিখতে। হ্যাঁ, বাংলায় তো ব্যাপারটা বোঝা গেল,
কিন্তু ইংরেজিতে লক্ষ্য করেছো যে লুসিয়া এবং কাভে একটু ভিন্ন শব্দ ব্যবহার করেছে। হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে ইচ আদার, আর কাফে বলছিল ওয়ান অ্যানাদার। হ্যাঁ, এবং সেই পার্থক্য নিয়েই আমাদের আজকের আলোচনা। বস্তুত আদার শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার নিয়েই আজকে আমরা আলোচনা করব। কিন্তু এখানে যে আপনি বললেন না ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের পার্থক্যটা কি? আচ্ছা, যে বাক্যটা কাভে এবং লুসিয়া ব্যবহার করলো সেখানে তেমন পার্থক্য নেই, তবে এমনিতে ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্য রয়েছে। শোনা যাক লুসিয়া কি বলছে। But most often, each other is used to talk about two people, while one another refers to more than two people. This got me thinking. Do you know any other common expressions with the word other? Sure, I do. In fact, it was one of the subjects I wrote about with my pen pal. এটা তো সহজ। এখানে বলা হচ্ছে দুজন হলে সে তখন আমরা ইচ আদার ব্যবহার করতে পারি, আর এর বেশি লোক হলে তখন আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারি। বাহ সাবরিনা, তুমি একদম ঠিক বলেছো। তো এই শব্দটার কি অন্য কোনো ব্যবহার জানো? না, ঠিক মনে পড়ছে না। তাহলে শোনা যাক এই বাক্যটি। We mentioned each other and one another, but there's also every other. I go to class every other day. হ্যাঁ, তাই তো, এটাও শুনেছি, তবে এর ঠিক মানেটা ঠিক পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, তাহলে শোনা যাক কাভে এর ব্যাখ্যায় কি বলছে। Every other talks about an alternate. The sentence, I go to class every other day, means that one goes to class one day, not the next day, but then again on the third day. কাভে যা বলল তাতে মনে হচ্ছে এভরি আদারের মানে হচ্ছে একটা বিরতি দিয়ে, এর মানে পরপর নয়। বাহ সাবরিনা, তুমি ঠিক বলেছো। তো এই কথাটা একটু বুঝিয়ে বলবি কি? হ্যাঁ, এখানে কাভে যেমন একটা বাক্য ব্যবহার করলো যে আই গো টু ক্লাস এভরি আদার ডে, তো এর মানেটা হচ্ছে প্রত্যেক দিন নয়, একদিন পর পর আমি ক্লাসে যাই। অর্থাৎ আজ ক্লাসে না গিয়ে যদি আমি কাল যাই, হ্যাঁ, অথবা একদিন আমি বিরতি নেই। অন্যটা হতে পারে যে আজ গেলাম, কাল যাইনি, তারপর আবার পরশু গেলাম, কাজে এভরি আদার ডে, পর পর। সেটাই, তুমি ঠিক বলেছো। আচ্ছা, আদারের সঙ্গে যদি দি যোগ করা হয়, আচ্ছা, তাহলে দি আদার হলে এর মানেটা কি ঠিক কি হবে? এর মানেটা আমি ঠিক বুঝতে পারছি না কি হবে। আচ্ছা, হ্যাঁ, এটাও একটা ভিন্ন রকমের ব্যবহার আদারের। তাহলে দি আদারের যে কি মানে হবে সেই ব্যাখ্যাটা শোনা যাক। How about the other? Oh, you mean like the other day, the other morning, the other week? All those expressions refer to the recent past. I saw George the other day. এখন নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, এখন তো আমার মনে হচ্ছে এটা বেশ সহজ। যেমন কাভে বলছিল যে দি আদার ডে, দি আদার মর্নিং, দি আদার উইক, এগুলো বোঝাতে খুব নিকট অতীত বা সাম্প্রতিক সময় বোঝাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। যেমন আমরা বলি এই তো গতকাল, এই তো গত সপ্তাহে, কিংবা এই তো সেদিন সকালে, এরকম এক্সপ্রেশন আর কি। হ্যাঁ, যেমন সেখানে উদাহরণে বলা হচ্ছিল যে এই তো সেদিন আমি জর্জকে দেখলাম। হ্যাঁ, আচ্ছা, এই আদার দিয়ে আরও একটা এক্সপ্রেশন আছে, এবং সেই এক্সপ্রেশনটা হচ্ছে ওয়ান আফটার দি আদার। শোনা যাক এই ব্যাখ্যা। Then there's one after the other. One after the other expresses the idea that separate actions occur very closely in time. One after the other, the people boarded the train. A good tip is to know that one after another often has a similar meaning to one after the other. হ্যাঁ, এটাও বুঝতে পারলাম যে বিভিন্ন বিষয় একই সময়ে ঘটলে, মানে কিছু কাজ মানে কাছাকাছি সময়ে ঘটলে, তখন আমরা বলি যে ওয়ান আফটার দ্য আদার। হ্যাঁ, তার মানেটা হচ্ছে একের পর এক।
হ্যাঁ, যেমন এখানে উদাহরণে বলা হয়েছে যে ওয়ান আফটার দ্য আদার দ্য পিপল বোর্ডেড দ্য ট্রেন। আর কাভে আরেকটা কথা বললো যে ওয়ান আফটার দ্য আদার এবং ওয়ান আফটার অ্যানাদার এর মানে কিন্তু একই রকম হয়। হ্যাঁ, ঠিক বলেছ সাবরিনা। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আদার শব্দটির অনেক রকম ব্যবহার শিখলাম, যেমন ইচ আদার, এভরি আদার, দি আদার, ওয়ান আফটার দি আদার। হ্যাঁ, এবং সেই সাথে আমরা শিখেছি ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের মধ্যে পার্থক্যটাও। একদম ঠিক বলেছ সাবরিনা। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। দর্শক এবার দেখা যাক আজকের তৃতীয় ও শেষ বিষয় এভরিডে গ্রামারে কুড হ্যাভ এবং উড হ্যাভ এর অর্থ ও ব্যবহার নিয়ে আলোচনা করে কি জানতে পারি। ইংরেজি ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে যে দিকগুলো মাঝে মাঝে বিভ্রাট সৃষ্টি করে, তেমনি একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? আচ্ছা, আজকের বিষয় হচ্ছে কুড হ্যাভ এবং উড হ্যাভ এই এক্সপ্রেশনের মধ্যেকার পার্থক্য, এর সূক্ষ্ম পার্থক্যগুলো নিয়ে আলোচনা এবং এর অর্থ বুঝে নেয়া। যেমন শোনা যাক এই সংলাপ। Past tense modals are useful for expressing your present feelings about a past decision. Wait a minute, I didn't introduce myself. I'm sorry. It's true. You could have introduced yourself. Well, since you already gave a clever example of the modal could have, it's important to let our viewers know that could have and would have are sometimes called modals of lost opportunity. এই যে গোড়াতেই কাভে পাস্ট টেন্স মডেলসের কথা বললো, তা কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। সেটা বোঝার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আসলে এই পাস্ট টেন্স মডেলস হচ্ছে কুড হ্যাভ, উড হ্যাভ এরকম এক্সপ্রেশন, আর এটা ব্যবহার করা হয় অতীতের কোনো কাজ, কোনো সিদ্ধান্ত সম্পর্কে এই বর্তমানে অনুভূতি প্রকাশের জন্যে। হ্যাঁ, এই কুড হ্যাভ এবং উড হ্যাভের একটি সাদামাটা অর্থ হচ্ছে যে পারতাম কিংবা পারতো, এরকম অর্থে। তো লুসি আরও বলছে যে এগুলো মডেলস অফ লস্ট অপরচুনিটি, তার মানে হচ্ছে যে সুযোগ হারানো গেছে সে সম্পর্কে পাস্ট টেন্স মডেলস ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলোর মধ্যকার পার্থক্যটা কিন্তু আমি ঠিক এখনো বুঝতে পারিনি। আচ্ছা, শোনো তাহলে এই পার্থক্য। Could have means that something was possible in the past, but it did not happen. I could have traveled the world, but I never got a passport. To form the negative, just add not between could and have. It means that something was impossible in the past. I could not have traveled the world because I never got a passport. হ্যাঁ, এখন বুঝতে পারছে পার্থক্যগুলো। কুড হ্যাভের মানে হচ্ছে যেটা হতে পারত কিন্তু হয়নি। যেমন এখানে কাভে বলল আই কুড হ্যাভ ট্রাভেলড দ্য ওয়ার্ল্ড, আই নেভার গট এ পাসপোর্ট। বাহ! আর এর নেগেটিভ ফর্ম সম্পর্কে কাভে কি বলল? হ্যাঁ, কাভে এর নেগেটিভ ফর্ম সম্পর্কে বলল যে কুড এবং হ্যাভের মাঝখানে একটা নট বসিয়ে দিলেই হবে, মানে এর মানে হচ্ছে অতীতে কোনো কিছু অসম্ভব ছিল। যেমন কাভে নিজেই একটি উদাহরণ দিল, সেটা হচ্ছে I could not have traveled the world because I never got the passport. বাহ! এবার শোনা যাক would have সম্পর্কে লুসিয়া কি বলছে। Would have is a bit more complicated since it has two common meanings. But we will only talk about the one that shows how you wanted to do something in the past, but you could not. এখানে তো লুসিয়া বলছে যে কুড হ্যাভের থেকে উড হ্যাভের ব্যবহার আরও জটিল। এর দুটি মানে আছে, তবে এর একটি অর্থে
কুড হ্যাভের সঙ্গে, যেখানে উড হ্যাভের পার্থক্য রয়েছে, মূল পার্থক্যটা যেখানে রয়েছে সে সম্পর্কে লুসিয়া বলছে যে অতীতে আপনি যা করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি। বাহ। আর এর কাঠামো বা স্ট্রাকচার সম্পর্কে বলা হচ্ছে, Here you use but, as in, I would have A, but I had to B. I would have called, but I had to work. এই ব্যাপারটি ঠিক বুঝলাম না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে উড হ্যাভ যুক্ত বাক্যগুলোতে আমরা সাধারণত বাট বসিয়ে থাকি, আর তখন বাক্যের স্ট্রাকচারটা হবে এরকম, আই উড হ্যাভ, তারপর কিছু একটা, বাট আই হ্যাড, এবং তারপর টু বি ভার্ব ফর্ম। আচ্ছা, হ্যাঁ, এখানে যেমন বলা হচ্ছিল যে আই উড হ্যাভ কল্ড বাট আই হ্যাড টু ওয়ার্ক। বাহ, একদম ঠিক বলেছ। এই কুড হ্যাভ এবং উড হ্যাভের অভিন্ন স্ট্রাকচার সম্পর্কে কাভে কি বলছে এখন সেটা শোনা যাক। The structure for both modals is easy to remember. Just use could or would, followed by have, followed by a past participle verb. হ্যাঁ, এখানে কাভে বলল যে দুই ধরনের মোডালের স্ট্রাকচার হচ্ছে কুড অথবা উড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ভার্ব। বাহ, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছে কাভে এবং লুসিয়া দুজনই, মন দিয়ে শোনা যাক। Use have for all pronouns. Never use has or had to form a past modal. And remember, use could have when something did not happen, and use would have when something could not happen. সাবরিনা, ব্যাপারটা কি এখন খানিকটা সহজ হলো? হ্যাঁ, এখানে আসলে প্রথমত বলছে যে সব ধরনের প্রোনাউনের সঙ্গে এ ধরনের বাক্যে পাস্ট মডালে হ্যাভ ব্যবহার করতে হবে, বাহ। কখনোই হ্যাজ বা হ্যাড ব্যবহার করা যাবে না। ঠিক বলেছ। আরেকটা জরুরি কথা বলেছে কিন্তু। হ্যাঁ, এখানে বলেছে যে অতীতে কিছু না ঘটলে কুড হ্যাভ ব্যবহার করতে হবে, আর যদি কিছু ঘটতে না পারার জন্য উড হ্যাভ ব্যবহার করতে হবে। একদম ঠিক বলেছ সাবরিনা। দর্শক, এই ছিল আমেরিকান আওয়ারের আজকের পর্ব। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর সঠিক ইংরেজি শেখার কৌশল নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.